টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে ৫০, সময় পাবে তোমরা ১ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এই পরীক্ষাটি হবে হলিস্টিক কার্ড নিয়ে। অর্থাৎ এর আগে তোমাদের ২৫ নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে তোমাদের ৫০ নম্বর পরীক্ষা। তো তোমাদের এই সেট 1 এর প্রশ্নোত্তরের সাজেশন শুরু করার আগে একবার আমি তোমাদের সিলেবাসটা এবং তার নাম্বার বেরিং নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কি রয়েছে। তো দেখো, প্রথমে তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন থাকবে দেখো। দিল্লি সুলতানি যেটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন থাকবে, এবং 2টো 5 নম্বর প্রশ্ন এখান থেকে পেতে চলেছে তোমরা। মোগল সাম্রাজ্য, এখান থেকে তোমরা 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। নগর, বণিক ও বাণিজ্য, এই চ্যাপ্টার থেকে তোমরা 2টো এমসিকিউ পাবে, 2টো 1 নম্বর প্রশ্ন পাবে, 2টো 2 নম্বর প্রশ্ন পাবে, 2টো 3 নম্বর প্রশ্ন পাবে এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। এবার দেখো, তার মানে তোমাদের 10টা এমসিকিউ পাবে, 10টা এমসিকিউ করতে হবে, 10টায় 1 নম্বর প্রশ্ন হবে, 10টা 1 নম্বর প্রশ্ন করতে হবে। 6টা পাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন, কিন্তু করতে হবে তোমাদের 4টে 2 নম্বর প্রশ্নের উত্তর। 6টা পাবে 3 নম্বরের প্রশ্ন, করতে হবে 4টে 3 নম্বরের প্রশ্ন। 6টা পাবে 5 নম্বরের প্রশ্ন, করতে হবে 2টো 5 নম্বরের প্রশ্ন। এইভাবে তোমাদের নাম্বার বিভাজন হবে। এবার দেখো দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1+10 = 10। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, নাকি পৃথ্বীরাজ চৌহান, নাকি বখতিয়ার খলজি, নাকি কুতুবউদ্দিন আইবক? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খুতবা কথার অর্থ সাষ্টাঙ্গে প্রণাম করা, বন্ধ, ভাষণ, নাকি ক্ষমা করা? উত্তর হচ্ছে ভাষণ। পরের প্রশ্ন, দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করে ইলতুৎমিশ, নাকি আলাউদ্দিন খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক, নাকি ফিরোজ শাহ তুগলক? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে হাসান জঙ্গু। পরের প্রশ্ন, ইতালির কর্ডিনাটর ছিলেন নিকোলাস কন্টি, নাকি পেজ, নাকি লুজিন, নাকি হিউয়েন সাং? উত্তর হচ্ছে নিকোলো কন্টি। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দ। নেক্সট, বীরগ্রামে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1540 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্নে চলে আসবো। বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন কে? ইলতুৎমিশ, নাকি আলাউদ্দিন খলজি, নাকি গিয়াসউদ্দিন বলবন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সরফ-ই-আজম নির্মাণ করেন কে? উত্তর হচ্ছে শের শাহ। নেক্সট প্রশ্ন দেখো, বীরবলের প্রকৃত নাম কি ছিল? অপশন কি আছে দেখো, বিষেন দাস, চরণ দাস, নাকি মহেশ দাস? উত্তর হচ্ছে মহেশ দাস। নেক্সট, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1×4 = 4। ঠিক না ভুল লিখতে বলেছে। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হতো তুর্কো আফগান শাসন। উত্তর ঠিক। তারপরে দেখো, হৌজি সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। এটা ভুল, এটা হচ্ছে ইলতুৎমিশ করেছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। কি আছে? ভারমল, ভগবন দাস, রঞ্জিত সিং, নাকি মান সিং? উত্তর হচ্ছে রঞ্জিত সিং। আবার বেমানান শব্দ দেওয়া হয়েছে এখানে, পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, নাকি বুরহানপুর? উত্তর হচ্ছে বুরহানপুর। নেক্সট দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। তো দেখো, কস্তম্ভে কি কি আছে? খলজি বিপ্লব, রুমি কৌশল, রাজা গণেশ আর সফাবি। তাহলে দেখো, যেটা হচ্ছে খলজি বিপ্লব যেটা হচ্ছে বি, অর্থাৎ ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হচ্ছে সি, অর্থাৎ বাবর। রাজা গণেশ হচ্ছে ডি, অর্থাৎ বাংলা। সফাবি হচ্ছে এ, অর্থাৎ ইরান। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1×5 = 5। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর লিখবে মরক্কো দেশের। পরের প্রশ্ন, আমুক্ত মালব্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর লিখবে তেলেগু ভাষায় লেখা। নেক্সট দেখো, 4 নম্বর, ওয়াতান কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে স্বদেশ। পরের প্রশ্ন, কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর লিখবে সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর লিখবে জাহাঙ্গীরের রাজসভায়। পরের প্রশ্ন,
কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? উত্তর লিখবে হল্যান্ড দেশের। নেক্সট, 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব, তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? উত্তর লিখবে দিল্লি সুলতানি শাসনে তুর্কি অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। রাজিয়ার সিংহাসনে বসার সময় থেকে তুর্কি অভিজাতরা তার বিরোধিতা করেছিল। বিরোধিতার কারণ 1, সুলতান ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করলেও একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতরা আপত্তি করেছিল। 2, তুর্কি অভিজাতরা মনে করেছিল রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। 3, উলেমাদের আপত্তি সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? তো পয়েন্ট করে প্রথমে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য দিয়ে তোমরা লিখবে বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা, শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা এবং দাক্ষিণাত্যের বিপুল অর্থ সম্পদ লুট করা। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। সুলয় কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। তো এর সুলয় কুলের আদর্শটা কি? মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1, বাদশাহ ও ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন। 3, তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। নেক্সট দেখো 5 নম্বর, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? উত্তর লিখবে দিল্লি শহরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। তো দিল্লি শহরে মিশ্র জনবসতির কারণ, প্রথমে দেখো পেশাভিত্তিক জনবসতি, তারপরে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লিখবে। আমি আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই দুটো পয়েন্ট দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি হলো এক বিশেষ ধরনের এবং বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রবর্তনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। নেক্সট দেখো, 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন চলে যাব, গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? তো উত্তর লিখবে বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। এই সময় 1, দিল্লির নিকটবর্তী অঞ্চলে মেওয়াটি দস্যুরা উপদ্রব করত। 2, বাংলার শাসক তুগলিল খা বিদ্রোহ করেছিলেন, বলবন কঠোর হাতে এগুলো দমন করছিলেন। তারপরে পয়েন্ট দিবে দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। দেখো এখানে দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা এটা দেখে নিও। আমি ভিডিওটা পজ করছি, একটু ভিডিওটা পজ করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। চলে আসছি পরবর্তী স্লাইডে। নেক্সট, ইক্তা বা ইক্তাদার বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমে এখানে লেখানো হচ্ছে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো, তোমরা এর উত্তরটা এভাবে লিখে দেবে যেমন করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছে পরবর্তী প্রশ্নে। বলছে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয়ে কিন্তু আসতে চলেছে। দেখো এখানে 3টে বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, যুদ্ধকাল, বাবরের প্রতিদ্বন্দ্বী আর ফলাফল। 3টে বিষয়ের উপর ভিত্তি করে খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের পার্থক্য লেখানো হয়েছে, তোমরা ভালো করে এটা লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলের উত্তরটা লিখে নিয়েছো। চলে আসছি আমার পরবর্তী স্লাইডে। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে যা যেন লেখো। উত্তর লিখবে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা। এবার এরা কারা হলেন 12 জন? দেখো 12 জনের নাম এখানে দেওয়া হয়েছে, এগুলো লিখলেই কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অনেক ঐতিহাসিকের মধ্যে শেষে লিখবে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন, ঠিক আছে? এই দিয়ে তার এই উত্তরটা শেষ করবে। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে কি জানা যায়? তো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। প্রথমে অবস্থানটা লেখানো হয়েছে, ঠিক আছে?
তারপরে চাঁদনী চকের নামকরণ, সেখানে আবার দুটো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। চাঁদনী চক সম্পর্কে জনশ্রুতি আর চাঁদনী চক সম্পর্কে গল্প, এই দুটো পয়েন্টের উপর বেস করে চাঁদনী চকের নামকরণ সম্পর্কে তোমরা লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। এবার দেখো পরবর্তী স্লাইডে। অথবা দিয়ে আছে ইউরোপীয় কোম্পানির পুঁথিগুলি কেমন ছিল। তো উত্তর লিখবে সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ মানে ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। কুঠিগুলিতে ইউরোপীয় বণিকেরা নিজেদের বাড়িঘর তৈরি করত। কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। কুঠিগুলিতে মালের গুদাম থাকতো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 8 থেকে 10টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির বায়াতদর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। তো সুলতান আলাউদ্দিন খলজি বায়াতদর নিয়ন্ত্রণ করেন, তার কারণটা তোমার এখানে লেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিয়ে বাজারের ধরন, সেখানেও তোমরা 4টে পয়েন্ট এখানে আছে। তারপরে বাজার পরিদর্শক রাজকর্মচারী, তারপরে বাজারে সরকারি নিয়মাবলী, তারপরে মতামত, এইসব পয়েন্টের বেস করে তোমরা এটা লিখবে। ঠিক আছে, এবার দেখো ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন। তো পয়েন্ট করবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা। যে সমস্যা প্রথমে লিখবে, প্রথমে দেখো যেসব পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্ট অনুযায়ী লিখবে। তারপরে সমস্যার মোকাবিলা, বন্ধুত্বের নীতি, করদ রাজ্যে পরিণত করার নীতি, যুদ্ধনীতি প্রথমত, দ্বিতীয়ত, এইসব পয়েন্টের বেস করে এটা লিখলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, অথবা শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। তো এর দেখো ভূমিকা দিয়ে লেখানো হয়েছে, ভূমিকা প্রথমে, তারপরে শের শাহের মানবিক চিন্তামূলক সংস্কার, প্রথম পয়েন্ট ভূমি রাজস্ব, তার আন্ডারে পাট্টা কৌলিয়ত, এটা এর আগেই করালাম, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, উপসংহার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। তারপরে মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দেখো প্রথমে দুভাগে ভাগ করা যায়, গ্রাম ও শহরের বাণিজ্য এবং একাধিক শহরের মধ্যে বাণিজ্য। তো প্রথম পয়েন্ট গ্রাম ও শহরের বাণিজ্য, তারপর দ্বিতীয় পয়েন্ট একাধিক শহরের মধ্যে বাণিজ্য। এই দুটো পয়েন্টের বেস করেই কিন্তু এই উত্তরটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো। তারপরে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। নাগরিকদের বসতি আর নাগরিক সম্প্রীতি, এইসব পয়েন্টের বেস করে উত্তরটা লেখানো হয়েছে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি কিন্তু পড়ছি না, আমি জাস্ট তোমার ডিসপ্লে করে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তী তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেসব সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা আগে তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপরে তোমরা এইসব যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো দেখো। আর রাই মার্টিনের তোমরা কোন স্কুলের প্রশ্ন চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।